গত 2-3টা ক্লাসের একটা রিক্যাপ বলা যেতে পারে। রিক্যাপ বলতে আমরা কি বলছি, গত 2-3টা ক্লাস আমরা যা পড়েছি এই পড়াগুলো আবার পড়বো, তবে অন্য একটা উপায়। সেটা কি, যেটাকে আমরা আমাদের ভাষায় বা টফেলের ভাষায় বলা হয় মিনি টেস্ট। সেখানে মূলত পিন পয়েন্ট এরর থাকে, মানে একটা সেন্টেন্স দেওয়া থাকে, একটা সেন্টেন্সের 4টা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকে, যে কোনো একটা জায়গায় ভুল থাকে, যেটা ভুল সেটাই কারেক্ট আনসার, মানে আমরা আমাদের প্রশ্নের আনসার, এবং আমরা ঠিকটা জেনেও যাব। যেই প্যাটার্নের প্রশ্নগুলো অলমোস্ট সব জায়গায় কাজে দেয়। ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটেও প্রশ্ন এসেছে, পিন পয়েন্ট এরর থেকে ডি ইউনিটে, এ ইউনিটে এসেছে, যদিও কম, অনেক আগে। এবং চিটাগং রাজশাহীর কমন প্যাটার্নের প্রশ্ন চিটাগং রাজশাহী এবং জাহাঙ্গীরনগরের। পাশাপাশি এই প্রশ্নগুলো বুঝতে পারলে আসলে অনেক কিছু সহজ হয়ে যায়। আমরা যাচ্ছি খুব দ্রুত। আমি তোমাদেরকে প্রতিটা সেন্টেন্স, কয়েকটা সেন্টেন্স দেখানোর আগে যেমনটা ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারলে তোমাদের জন্য পানির মতো মনে হবে প্রশ্নগুলোর আনসার করা। এবং আমি নিশ্চয়ই তোমাদেরকে প্রতিটা সেন্টেন্সে বুঝিয়ে দিব কেন ঠিক কেন ভুল। সবার কাছে নিশ্চয়ই খাতা কলম আছে, খাতা কলম নিয়ে নিশ্চয়ই রেডি আছো। আমাদের আজকের প্ল্যান কি, প্ল্যানে লেখা আছে আমরা আজকে যে প্রশ্নগুলো সমাধান করব, এই সমাধানের মধ্যে যে টপিকগুলো আসবে লেখা আছে ইউজেস অফ লাইক। লাইক শব্দের ব্যবহারটা পাবো, টেনশন নাই। বোথ এন্ড এর ব্যবহার পাবো, আমরা জানি বোথ থাকলে এন্ড হয়। আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম নো এন্ড হাউ টু, নো হাউ এবং নো হাউ টু ব্যবহার করেছিলাম, সেটার ব্যবহার পাবো। তারপর রেডিউস ক্লজের ব্যবহারটা পাবো আমরা। অপশনাল দ্যাট এন্ড অব্লিগেটরি দ্যাট এর ব্যবহারটা পাবো। ট্রানজিটিভ ভার্বের ব্যবহার পাবো। কিছু ভার্ব আছে যেগুলো ফর ইনফিনিটিভ হয়, কিছু ভার্বের পর জিরান্ড হয়, এগুলো পাবো। নট অনলি বাট অলসো ব্যবহার পাবো, অ্যাজ ওয়েল এজ এর ব্যবহার পাবো, ইউজ অফ ডিসপাইট, ইনস্পাইট অফ, অলদোর ব্যবহার পাবো, প্যাসিভ ভয়েস পাবো, পজিটিভ পাবো, সাবজেক্টিভ পাবো। বুঝতে পারছো? আমি এগুলো পড়াচ্ছি না, তোমরা শুধু কুইক করে এখানে যে কয়টা সেন্টেন্স আছে রিডিং করে ফেলো দ্রুত। কুইক রিডিং করা শেষ হয়ে গেলে আমাকে ডান লিখো, দেন আমি একবার একটু বুঝিয়ে দিই। সবাই দ্রুত একবার রিডিং করে ফেলো। বাহ, আমি দেখতে পাচ্ছি অনেকেরই পড়া হয়ে গেছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা আমরা যেটা আসলে দেখেছিলাম, আমরা যেটা দেখেছিলাম সেটা কি, সেটা হলো এই যে আই লাইক হার। প্রথমত লেখা আছে আই লাইক হার, আমি তাকে পছন্দ করি। লাইকটা কোন পার্টস অফ স্পিচ আমাকে একটু দ্রুত বলো তো, আমি জানি সবাই পারবে, স্টিল জিজ্ঞেস করছি। আই লাইক হার, লাইকটা কোন পার্টস অফ স্পিচ, সবাই ধুমধাম লিখে দাও আমাকে। ইয়েস, লাইকটা নিশ্চয়ই ভার। এবার সেকেন্ড সেন্টেন্সে লাইক শব্দটা কোন পার্টস অফ স্পিচ এটা জানতে চাই। পোয়েটস লাইক ফররুক আহমেদ এন্ড নজরুল আর হাইলি রিকোয়ার্ড ফর আস। লাইক শব্দটা সেকেন্ড সেন্টেন্সে কোন পার্টস অফ স্পিচ? সেকেন্ড সেন্টেন্সে। No, 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 still looking for correct answer. Yes, lovely answer from one of your friends. প্রত্যাশা করছি যারা ভুল বলছো তোমরা নিজেকে সরি বলে ফেলবা। Yes, lovely answer from another guy from the same gender. Yes, like শব্দের preposition. Poets like ফরুক আহমেদ, ফরুক আহমেদের মতো কবিদের, নজরুল ইসলামের মতো কবিদের আর হাইলি রিকোয়ার্ড, খুব প্রয়োজন ফর আমাদের জন্য। লাইক শব্দ অর্থ মতো, লাইক শব্দটা ভার্ব হয়। লাইক শব্দটা যখন ভার্ব হয় তখন অর্থ কি হয়? পছন্দ করা। অন্যদিকে লাইক অর্থ যখন মতো হয় তখন সেটা কিন্তু প্রিপজিশন হয়। দেখো তারপর নাউন আছে। ফলে যারা এটাকে নাউন বলেছো, অ্যাডজেক্টিভ বলেছো, অ্যাডভার্ব বলেছো বা কি কি বলেছো, সবাই সরি বলো, নিজেকে নিজে সরি বলো, খুব সরি বলো। পরীক্ষা আসলে কিন্তু এটা ভালো সঙ্গে স্টুডেন্ট আনসার করতে পারবে না হয়তো। আশা করছি আমার স্টুডেন্টরা এই ভেজালটাতে পড়বে না।
আসো তাহলে পোয়েটস লাইক ফরুক আহমেদ এন্ড নজরুল আর হাইলি রিকোয়ার্ড ফর আস। লাইকটা কিন্তু প্রিপোজিশন, লাইক অর্থ কি মতো। এবার আসো থার্ড সেন্টেন্সে, হি ইজ নট অনলি স্টিরিয়াস বাট অলসো ব্রিলিয়ান্ট। এটা তোমরা সবাই সহজে বুঝতে পারো যে যখন নট অনলি থাকে বাট অলসো হয়, নট অনলি থাকলে বাট অলসো লিখতে হয়। এবং তোমরা এটাও জানো এটা একটা প্যারালাল প্যাটার্ন, প্যারালাল প্যাটার্ন মানে নট অনলির পরে যেই পার্টস অফ স্পিচ হবে বাট অলসোর পরেও সেই পার্টস অফ স্পিচ হবে, সেটা কিন্তু আছে। নট অনলির পরে স্টুডিয়াস শব্দটা কোন পার্টস অফ স্পিচ কি জানতে চাই? স্টুডিয়াস এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ? আমাকে সবাই কমেন্টে লিখবে, খাতায় লিখবে, না পারলে কমপক্ষে চিন্তা করবে, অসুবিধা নাই। ইয়েস, ইয়েস, সবার আনসার গুলো ঠিক হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। স্টুডিয়াস শব্দটা অ্যাডজেক্টিভ মানে অধ্যবসায়ী, মানে যে ভালো পড়াশোনা করে, বেশি পড়াশোনা করে। তাহলে হি ইজ নট অনলি স্টুডিয়াস বাট অলসো ব্রিলিয়ান্ট, দেখো দুটাই কিন্তু অ্যাডজেক্টিভ, নট অনলির পরও অ্যাডজেক্টিভ বাট অলসোর পরও অ্যাডজেক্টিভ। এন্ড দেন আই রিকমেন্ডেড দ্যাট হি গো টু স্কুল। হি গো টু বলতে খারাপ লাগবে জানি, আমরা বলেছিলাম হি গো বললে খুব খারাপ লাগবে, হি গোজ হলে বেশি ভালো হয়, হি গোজ হইলেই বেশি ভালো হয়। কিন্তু ভেজালটা কি? ভেজালটা হলো এই রিকমেন্ড একটা ভার্ব যেটাকে আমরা পড়েছি সাবজাংটিভ আকারে। খেয়াল আছে কি তোমাদের? সাবজাংটিভ ভার্ব গুলোকে বা ওয়ার্ড গুলোকে আমরা কি দিয়ে পড়েছিলাম যেন? একটা রুল দিয়ে পড়েছিলাম। রুলটা কি দেখি আমাকে কে বলতে পারে কমেন্টে, দেখতে চাই তোমাদের স্মরণ আছে কিনা। চিন্তা করো তো, স্যারে একটা মেইন নাম দিয়ে একটা বাক্য বলেছে, মেইন নাম দিয়ে একটা নর্মাল সিম্পল সেন্টেন্সের বাক্য বলেছিল স্যারে, সেটা কি? এই সাবজাংটিভ ভার্ব অ্যাডজেক্টিভ সবগুলোকে খেয়াল রাখার জন্য স্যারে একটা মেয়ের নাম দিয়ে একটা সেন্টেন্স বলেছিল। ইয়েস, রূপা ইজ মডার্ন। থ্যাংক ইউ শাকিল। রূপা ইজ মডার্ন, তার মানে দেখো আমরা এই রূপা ইজ মডার্ন প্রতিটা লেটার দিয়ে একাধিক ওয়ার্ড করেছিলাম। আমরা পড়েছি সাবজাংটিভ যে ওয়ার্ড গুলো আছে সেগুলো ভার্ব এবং অ্যাডজেক্টিভ। এই ওয়ার্ড গুলোর পর যখন দ্যাট ক্লজ আসে, দ্যাট ক্লজের পর সাবজেক্টে যাই হোক ভার্বের কিন্তু বেস ফর্ম বসবে। ভার্বের কোন ফর্ম বসবে? বেস ফর্ম বসবে। ইয়েস, তাহলে আসো আই রিকমেন্ডেড দ্যাট হি গোজ, না হি গো, ঠিক আছে। and then it is important, important is another subjunctive word, that she sleeps, না she sleep। আরো কয়েকটা ওয়ার্ড লিখেছি, সাজেস্ট, রিকোয়ার, কমেন্ট। সাজেস্ট, রিকোয়ার, কমেন্ট এগুলো সব সাবজাংটিভ ওয়ার্ড, এদের পর দ্যাট ক্লজ থাকলে ভার্বের বেস ফর্ম হয় তারপর। ওকে, তাহলে আসো দ্রুত সমাধান করে ফেলো। দুটো প্রশ্ন আমি দেখাচ্ছি তোমাদেরকে, আমরা 1 মিনিটের মতো থাকবো বা কিছুক্ষণ পর আমি দুটো সেন্টেন্স রিডিং করবো। ইন দ্য মিন টাইম তোমরা ভুল কোথায় সেটা পয়েন্ট আউট করে খাতায় লিখে রাখো কুইক, তারপর আমি আনসার দেখাবো এবং বুঝিয়ে দিব যদি কারো প্রবলেম হয়। ওকে, তাহলে আমি পড়ছি। একটা সেন্টেন্সে লেখা আছে, রাইটার্স লাইক উইলিয়াম শেক্সপিয়ার এন্ড এডগার অ্যালান পো আর নট অনলি প্রলিফিক বাট টু ইন্টারেস্টিং। বাট টু ইন্টারেস্টিং সেন্টেন্সটা কেমন যেন জানি না। তারপরে দেখো লেখা আছে, জেমস কাউন্সেলর রিকমেন্ডেড দ্যাট হি শুড টেক, ঠিক আছে কিনা জানি না, হি শুড টেক আ ফরেন ল্যাঙ্গুয়েজ ইন হিজ ফ্রেশম্যান ইয়ার ইনস্টেড অফ ওয়েটিং আনটিল দ্য ফলোইং ইয়ার। তাহলে আমি আনসার দেখাবো, আশা করছি অনেকের হয়ে গেছে। আরেকবার পড়ছি, রাইটার্স লাইক উইলিয়াম শেক্সপিয়ার এন্ড এডগার অ্যালান পো আর নট অনলি prolific but too interesting. James Counselor recommended that he should take a foreign language in his freshman year instead of waiting until the following year. আমরা তাহলে আনসার দেখাবো, দেখো একবারে বর্ডারে লেখা আছে, বর্ডারের দিকে দেখো লেখা আছে আনসার, একের আনসার ডি, দুইয়ের আনসার হলো এ। হয়েছে কিনা সবার আমি বলে যাচ্ছি। দেখো বলা হয়েছে রাইটার্স মানে লেখকরা, লাইক উইলিয়াম শেক্সপিয়ার এন্ড এডগার এলেন পো মানে এডগার এলেন পো এর শেক্সপিয়ারের মতো লেখকদের, আর নট অনলি লেখকরা আর নট অনলি প্রলিফিক তারা শুধু প্রসিদ্ধ না বাট অলসো ইন্টারেস্টিং, তারা শুধু প্রলিফিক না তাদের লেখা আসলে খুব ইন্টারেস্টিং, এটা বলতে চাইছে। বাট টু না কি হবে? বাট অলসো। এখানে লাইকটা নিশ্চয়ই প্রিভিলেশন বুঝতে পারছো। শেক্সপিয়র বানানটা সবাই একটু খাতায় লিখে ফেলো, আমি চাই সবাই নিজের খাতায় শেক্সপিয়র স্পেলিংটা লিখে ফেলো, দেখে দেখে লিখো। এখানে শেক্সপিয়র বানানটা গত বছর ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার চ ইউনিটে, যেটা আমরা বলি কি জানো, ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস, চারুকলাতে এসেছিল এই শেক্সপিয়র স্পেলিংটা।
সবাই লিখে ফেলেছো কিনা? খাতায় লিখে ফেলবো, দেখে দেখে। শেক্সপিয়র। ওকে, লেখা হয়েছে সবার? লেখা কি হয়েছে? ইয়েস, লেখা হয়ে গেছে। তাহলে প্রথমটা বোঝাতে পেরেছি, বাট নট অনলি আছে, নট অনলি আছে বাট অলসো লাগবে। 2 নম্বর, জেমস কাউন্সিল রিকমেন্ডেড একটা সাবজাংটিভ ভার্ব, তারপর দ্যাট ক্লজ আছে, দ্যাট ক্লজের পর হি আছে, হির পরে শুডটার লাগবে না। আমরা বলেছিলাম অক্সিলারি বসা যাবেই না যদি প্রিন্সিপাল ভার্ব থাকে। যদি প্রিন্সিপাল অক্সিলারি দুটো থাকে ডেফিনেটলি আমরা শুধু প্রিন্সিপাল ভার্বটা রাখবো এবং ভার্বের বেস ফর্মটা। আর যদি ভার্ব আসে, ভার্বের সাথে এস ইএনস আইএস আইএনজি ইডি কিছু যুক্ত হবে না। অক্সিলারি আসলে শুধু বি ই বি হবে যদি অ্যামিজ আর ওয়াজ আসে, আর হ্যাভ হ্যাজ হেডের বদলে শুধু হ্যাভটা বসবে। ওকে, তাহলে ক্লিয়ার? আই শুড গো অন, শুড আই গো অন? কারো কোনো ভেজাল নেই? কারো কোনো ভেজাল থাকলে আমাকে প্রশ্ন করে ফেলার কিন্তু সুযোগটা আছেই। এন্ড যাচ্ছি তাহলে, কুইক অ্যাগেইন রিডিং করো কুইক। নিচে দুটো সেন্টেন্স তোমার জন্য রিপিট, বাট স্টিল রিডিং করো কুইক। লেখা আছে হি নোজ হাউ টু সুইম, সে জানে কিভাবে সাঁতার কাটতে হয়। দেখো আমরা পড়েছি নো হাউ টু কখন হয়? যখন ভার্ব হয়, মানে নো হাউ প্লাস ইনফিনিটিভ হয়। নোর পরে হাউ, তারপর টু প্লাস ভার্ব হয়, এই প্যাটার্নটা। হি নোজ হাউ টু সুইম, সে জানে যেভাবে সাঁতার কাটতে হয়। তারপর হি নোজ দা ওয়ে টু সুইম, টু সুইম, হি নোজ দা ওয়ে টু সুইম। দেখো এখানে নোর পরে নোর পরে যদি নাউন থাকে তখন নিশ্চয়ই, নোর পরে নর্মাল নাউন থাকে, এটা আমরা বলছি। নোর পরে নর্মাল কি থাকবে? নাউন থাকবে। ইয়েস, নোর পরে নর্মালি নাউন থাকবে, অথবা নোর পরে যদি হাউ বসতে হয় নিশ্চয়ই নিশ্চয়ই তারপরে কি থাকবে? ভার্ব থাকবে না, সাবজেক্ট দিয়ে একটা সেন্টেন্স প্যাটার্ন আসবে। আমরা বলেছিলাম হি নোজ হাউ টু সুইম, হি নোজ হাউ হি সুইমস, হি নোজ হাউ টু সুইম, সে জানে কিভাবে সাঁতার কাটতে হয়। হি নোজ হাউ হি সুইমস, সে জানে যেভাবে সাঁতার কাটতে হয়। আশা করি তোমরা বুঝে গেছো। লিখো আছে এটা, আমি ভাবছিলাম আমি নতুন করে বলছি, কিন্তু সেম জিনিস লিখা আছে। and then I recommended that he go to school, he goes হবে না। it is important that she sleep while sleeps হবে না, কারণ সাবজেক্টিভ। ওকে, 3-4 করে ফেলো। 3 নম্বর লেখা আছে although Mark has been cooking for many years, he still does not know to prepare। কি রে ভাই, নো টু প্রিপেয়ার আমরা কেমন যেন পড়েছিলাম, এখানে একটা প্যাটার্ন, ফ্রেঞ্চ ফুডস ইন দ্য ট্রেডিশনাল ম্যানার। 4, it is most important subjunctive verb, subjunctive word, adjective, that he speaks to the dean before leaving for his vacation। আমার কাছে মনে হয় খুব ইজি। আমার কাছে মনে হয় বলতে, আমার কাছে মনে হয় তোমাদের কাছে মনে হবে ইজি। আরেকবার পড়ছি, তারপর আমি আনসার দেখাবো। although Mark has been cooking for many years, he still does not know to prepare French foods in the traditional manner. It is most important that he speak to the dean before leaving for his vacation। বুঝতে পেরেছো তোমরা? উত্তর নিশ্চয়ই কি হবে? সি প্লাস বি। দেখো উত্তর সি, প্রথম 3-এ সি। কেন সি? দেখো ওই যে নোর পরে আমরা পড়েছিলাম, নোর পরে যদি ইনফিনিটিভ দেখি তখন ডেফিনেটলি নোর মাঝে একটা হাউ লিখতে হবে। আমরা পড়েছিলাম হি নোজ হাউ টু সুইম, হি নোজ হাউ টু সুইম, হাউ টু নো হাউ টু সুইম। তাহলে দেখো টু প্রিপেয়ার ভার্ব আছে, টু প্লাস ভার্ব আছে, তাহলে এখানে নো টু প্রিপেয়ার না, নো হাউ টু প্রিপেয়ার, নো হাউ টু প্রিপেয়ার। আনসার কি হবে? although Mark has been cooking for many years, comma, he still does not know how to prepare French foods in the traditional manner। 4, it is most important একটা সাবজেক্টিভ অ্যাডজেক্টিভ, দ্যাট মানে ওয়ার্ড, দ্যাট হি স্পিক্স না হয় হি স্পিক হবে। সাবজেক্টিভ ওয়ার্ড গুলো থাকলে দ্যাট ক্লজের পর সাবজেক্ট যাই হোক ভার্বের কোন ফর্ম বসবে? বেস ফর্ম। বেস ফর্ম মানে ভার্বের সাথে কোনো কিছু যুক্ত হতে পারে না। স্পিক্স টু দ্য ডিন বিফোর লিভিং, বিফোর একটা প্রিপোজিশন, তারপর ভার্বের সাথে আইএনজি আছে, ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নাই। ক্লিয়ার? 3-4 ক্লিয়ার? আমি ধরে নিচ্ছি ক্লিয়ার, কারো প্রশ্ন নিশ্চয়ই থাকবে না। এন্ড দেন আমি যাচ্ছি সামনে। अगेन অনেকগুলো সেন্টেন্স লেখা আছে, তোমরা সেন্টেন্সগুলো রিডিং করে ফেলে তো কুইক। অনেকগুলো সেন্টেন্স লেখা আছে।
ডান গাইস? ওকে, ঠিক আছে। দেখো লেখা আছে প্রথম সেন্টেন্স, হি পারমিটস টু টেক দ্য ক্লাস। আমি তোমাদের বলেছিলাম আগে যে কিছু ভার্ব আছে তাদের পর আরেকটা ভার্ব আসলে ইনফিনিটিভ হয়, কিছু ভার্ব আছে তাদের পর আরেকটা ভার্ব আসলে জিরান্ড হয়। দেখো পারমিট একটা ভার্ব, এই পারমিট একটা ভার্ব, যে ভার্বের পর আরেকটা ভার্ব আসলে তার ইনফিনিটিভ বানাইতে হয়। তাহলে হি পারমিটস টু টেক, হি পারমিটস টু টেক। দেখো একই কথা, শি ডিসাইডেড টু জয়েন। দেখো টু জয়েন কেন দিলাম, ডিসাইড ভার্বের পর ইনফিনিটিভ হয়, এইবল একটা অ্যাডজেক্টিভ তারপর ইনফিনিটিভ হয়, হি ইজ এইবল টু রিড দ্য কোরআন। অ্যালাউড একটা ভার্ব তারপর ইনফিনিটিভ হয়, উই অ্যালাউড হার টু প্লে। টিচার্স এনকারেজ আস টু স্টাডি। এরপরে দেখো ওটা পরিচয় তোমরা আগে, হি ইজ বোথ স্টুডিয়াস এন্ড ব্রিলিয়ান্ট। বোথ থাকলে এন্ড হয়, আগে পরে একই প্যাটার্নে পার্সোনাল বসবে। হি ইজ স্টুডিয়াস অ্যাজ ওয়েল এজ ব্রিলিয়ান্ট, আমরা জানি অ্যাজ ওয়েল এজ দিলে আর বোথ লেখা যাবে না, বোথ থাকলে এন্ড লিখতে হবে, তাই তো? এবার আমি সামনে যাচ্ছি, প্রশ্ন সমাধানে আসি আমরা। করো দেখি। আমি দেখতে পাচ্ছি আমার স্টুডেন্টরা সুপার ফাস্ট, মাশাআল্লাহ, মানে দেওয়ার সাথে সাথে ওরা আনসার বলে ফেলে। ভিজিটর্স ওয়ার নট পারমিটেড এন্টারিং কি ভাই the park after dark because of the lack of security and lighting. 6 I need both I need both fine brown sugar as well as powdered sugar to bake a Hawaiian cake. তাহলে both আছে, তাহলে কি as well as থাকবে কিনা, বা as well as রাখলে both রাখা যাবে কিনা, চিন্তা করলে মনে হয় বেড়ে যাবে। visitors were not permitted the park after dark because of the lack of security and lighting. I need both fine brown sugar or I need fine brown sugar, powdered sugar to take a Hawaiian cake. To bake a Hawaiian cake, bake মানে বানানো, take বলছি আমি, সরি। তোমরা কি বুঝতে পেরেছো? শুডাই কোন? আমার মনে হচ্ছে আনসার তোমাদের হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি অনেকেরই আনসার বলেছো হয়ে গেছে, তাহলে আমি সামনে যাচ্ছি। ওকে, দেখো আনসারটা কি, ইজি, এটা ইজি প্রশ্ন ছিল নিশ্চয়ই। দেখো 5 এর উত্তর হলো বি, 6 এর উত্তর সি। কেন? পারমিট একটা ভার্ব, তারপর আরেকটা ভার্ব যখন আসবে তার ইনফিনিটিভ বানাইতে হবে, জিরান না, এখানে জিরান লেখা আছে। তো বাক্যটা হবে কি, ভিজিটর্স ওয়ার নট পারমিটেড টু এন্টার, ভিজিটর্স ওয়ার নট পারমিটেড টু এন্টার দ্য পার্ক আফটার ডার্ক বিকজ অফ দ্য ল্যাক অফ। দেখো বিকজ অফ এর পর সেন্টেন্স থাকে না, কিন্তু সেন্টেন্স নাই ওখানে, বিকজ অফ এর পর সেন্টেন্স না, দ্য ল্যাক অফ সিকিউরিটি এন্ড লাইটিং, এখানে কিন্তু কোনো সেন্টেন্স নাই, এটা কিন্তু নাউন ফ্রেজ, দ্য ল্যাক অফ সিকিউরিটি এন্ড লাইটিং। 6 নম্বরে আই নিড বোথ ফাইন ব্রাউন সুগার অ্যাজ ওয়েল এজ, কোনটা কাটবো আমরা? দেখো অ্যাজ ওয়েল এজ, কিন্তু অ্যাজ ওয়েল এজ পুরোটার নিচে আন্ডারলাইন নাই, তার মানে অ্যাজ ওয়েল এজটা রাখতে হবে। অ্যাজ এন এস শুধু আন্ডারলাইন করা আছে, অ্যাজ ওয়েল এজ পুরোটার নিচে আন্ডারলাইন করা নাই, ফলে অ্যাজ ওয়েল এজটা রাখতে হবে অক্ষত, বোথটারে ফেলে দিতে হবে। বোথ থাকবে, আমরা জানি বোথ থাকলে এন্ড দিতে হয়, অ্যাজ ওয়েল এজ থাকলে বোথ থাকবে না। এখন অ্যাজ ওয়েল এজ এর নিচে আন্ডারলাইন নাই, অ্যাজ ওয়েল এজ পুরো এক্সপ্রেশনটা নিচে আন্ডারলাইন নাই, তার মানে অ্যাজ ওয়েল এজটা রাখতে হবে, বোথটারে আমরা ফেলে দিব। ক্লিয়ার সবাই ভাই বোনেরা? জানাও তো, ক্লিয়ার? তাহলে 5 নম্বরে সেন্টেন্সটা পড়ে যাচ্ছি, কারেক্ট সেন্টেন্সটা, ভিজিটর্স ওয়ার নট পারমিটেড টু এন্টার দ্য পার্ক আফটার ডার্ক বিকজ অফ দ্য ল্যাক অফ সিকিউরিটি এন্ড লাইটিং। আই নিড বোথটা কাটা দিব আমরা, আই নিড ফাইন ব্রাউন সুগার এজ ওয়েল এজ পাউডার সুগার টু বেক আ হাওয়াইয়ান কেক। নেক্সট, রিডিং করো, ইজি কথা, একেবারে ইজি। Despite his injury, he played cricket. তার ইনজুরি সত্ত্বেও সেই ক্রিকেট খেলেছিল। আমরা দেখেছি, আমরা বলেছি ডেসপাইট এর পর ডেসপাইট আর ইনস্পাইট অফ, এই দুটার মানে কিন্তু একই, এদের পর কি থাকবে? সেন্টেন্স থাকবে না। এদের পর কি থাকবে? এদের পরে একটা নাউন থাকবে, একটা নাউন ফ্রেজ থাকবে। অন্যদিকে
অলদো, দো, ইভেন দোর পর একটা সেন্টেন্স থাকবে, সাবজেক্ট ভার্ব এই প্যাটার্নে থাকবে। বলেছিলাম ডেসপাইট এর সাথে কোনো প্রিপোজিশন অবশ্যই বসবে না, ডেসপাইট একবার একা একা বসবে। আর ইন স্পাইট অফ, তিনটা আলাদা লেটার মিলে একটা ওয়ার্ড, মানে তিনটা ওয়ার্ড মিলে একটা ওয়ার্ডের মানে বোঝায়। ইন স্পাইট অফ হবে, ইন স্পাইট উইথ ইন কিছু হবে, ইন স্পাইট অফ এ। তো ডিসপাইট হিজ ইনজুরি হি প্লেড ক্রিকেট, তার ইনজুরি সত্ত্বেও সে ক্রিকেট খেলেছিল। ইনস্পাইট অফ হার ইলনেস, তার অসুস্থতা সত্ত্বেও সে রান্না করেছিল। আসো প্রশ্ন সমাধান করি আমরা। আমরা কোথায় ছিলাম? ইয়েস, এবার এখানে আসি। এই কথাগুলো আমি আগেও বলেছিলাম, স্টিল আবার একটু রিডিং করো কুইক। দেখো এখানে লেখা আছে লেট হিম স্লিপ আর্লি, তার আগে আগে ঘুমাইতে দাও, তাকে আগে আগে ঘুমাতে দাও। তোমরা নিশ্চয়ই কজেটিভ ভার্ব করেছো ভালো করেই, যে লেট একটা এখানে যদিও বাক্যটা কি বলা যায় ইম্পারেটিভ প্যাটার্নে, কিন্তু তোমরা বুঝতে পারছো এই লেট একটা পজিটিভ ভার্ব। কিন্তু তারপর আমরা জানি পজিটিভ ভার্বের পর অবজেক্টটা যাই হোক, অবজেক্ট অবশ্যই থাকে, ভার্বের বেস ফর্ম বসে। তারপর হি মেক্স একটা পজিটিভ ভার্ব, তারপর ভার্বের বেস ফর্ম বসে। হি মেক্স মি রিড দ্য বুক, মানে সে আমার জোর করে বইটা পড়াইছে। হি হ্যাড মি ক্লিন দ্য রুম, মানে সে আমাকে দিয়ে রুমটা ক্লিন করাইছে। আমরা পড়েছিলাম যে হ্যাবের পর যদি ব্যক্তি হয়, হ্যাবের পর অবজেক্টে যদি ব্যক্তি হয়, ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। এই যে ক্লিন, হি হ্যাড মি ক্লিন দ্য রুম, সে আমাকে দিয়ে রুমটি পরিষ্কার করিয়েছিল। আমরা পড়েছিলাম হেল্প একটা পজিটিভ ভার্ব আকারে বাক্যে ব্যবহৃত হতে পারে, তারপর অবজেক্টের পর ভার্বের বেস ফর্মও বসতে পারে, আবার ইনফিনিটিভ বসতে পারে। তারপর আমরা দেখেছিলাম গেটের পর যদি অবজেক্টটা ব্যক্তি হয় তখন ইনফিনিটিভ হয়। দেখো গেটের পর ইনফিনিটিভ। আমরা পড়েছিলাম হ্যাভ আর গেট, হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড আর গেটের পাস্ট ফর্ম গট। দেখো দুটো সেন্টেন্সেই, এই শেষ দুটো সেন্টেন্সে হ্যাভ অথবা গেটের পর যদি অবজেক্টটা বস্তু হয় তখন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়। আই হ্যাড দ্য কার, মানে আমি এই কারটারে ফিক্স করিয়েছিলাম। তাহলে দা কার যেহেতু অবজেক্ট আছে বস্তু, ফলে হ্যাভের পর অবজেক্টটা আছে বস্তু, যেহেতু ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। একই কথা গটের পর অবজেক্টটা আছে বস্তু, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। সবাই নিশ্চয়ই পজিটিভ ভার্বের বিষয়টা বোঝাতে পেরেছি তোমাদেরকে। আমি সবগুলো সেন্টেন্সে লিখেছি এখানে। আমরা পড়েছিলাম পজিটিভের সময় যে লেট মেকের পর অবজেক্টটা যাই হোক ভার্বের বেস ফর্ম, হেল্পের পর অবজেক্টটা যাই হোক ভার্বের বেস ফর্ম বসতে পারে, আবার ইনফিনিটিভ বসতে পারে। তারপর আমরা পড়েছিলাম হ্যাভ আর গেটের পর অবজেক্টটা যদি হয় বস্তু, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে। হ্যাভের পর যদি অবজেক্টটা ব্যক্তি হয় তখন বেস ফর্ম, গেটের পর অবজেক্টটা ব্যক্তি হলে ইনফিনিটিভ। ক্লিয়ার সবাই? ক্লিয়ার, বাহ। অনেক কথা আমি মুখে চোখ বন্ধ করে বলে ফেলেছি, যেহেতু এগুলো পড়িয়েছি রিক্যাপ করালাম। আর করো 7 নম্বর প্রশ্ন আনসার কি? পারবা, আমি নিশ্চিত। সব দুটো প্রশ্ন তো ধুম পারবা ভাই, আমি যেহেতু ব্যাখ্যা দিয়ে ফেলেছি ইন দ্য মিন টাইম। In spite, in spite Nelly's fear of heights, she decided to fly with a group of her classmates to the Bahamas during the spring recess. কোথায় একটা ভুল আছে। Let Nancy and her to make all the plans for the party, and you and I will provide the refreshments and entertainment. আমরা তাহলে যাব, কিন্তু যাব, যাচ্ছে কিন্তু। ওকে, তাহলে আমরা 10-9 শেষ করে ফেলা দ্রুত সবাই, যাদের হয় নাই। পুরো সেন্টেন্সটা রিডিং পড়বে, উত্তর এই নাম্বার পেয়ে গেল, পুরো সেন্টেন্সটা রিডিং দিয়ে যাও, তাতে তোমার সুবিধা হবে। 5 4 3 2 and 1, আসো। এবার উত্তরটা দেখো। 7-এর উত্তর এ, 8-এর উত্তর বি। 7-এর উত্তর এ, 8-এর উত্তর কি? বি। দেখো কিভাবে, একবারে ডিরেক্ট লেখা আছে 7 নম্বরে। আমরা পড়েছিলাম ইন স্পাইট অফ লাগবে ভাই, ইন স্পাইট দেওয়া যাবে না, ডেসপাইট দিতে হবে আলাদা, অথবা ইন স্পাইট অফ। তাহলে এখানে অফটা নাই 7 নম্বরে, তাহলে ইন স্পাইট অফ লাগবে, নাই এই জন্য এই নম্বরে ভুল বুঝে গেছি। ইন স্পাইট অফ নেলিস ফিয়ার অফ হাইটস শি ডিসাইডেড টু ফ্লাই। দেখো ডিসাইডেড পর ইনফিনিটিভ হয়, ঠিক আছে। শি ডিসাইডেড টু ফ্লাই উইথ আ গ্রুপ অফ আর ক্লাসমেটস টু দ্য বাহামাস, বাহামাসে গিয়েছে, ঠিক আছে। বাহামাস দ্বীপপুঞ্জ, যেহেতু দা বাহামাস লাগবে। ডিউরিং দ্য স্প্রিং রিসিজ। 8 নম্বরে দেখো লেট, লেট একটা পজিটিভ ভার্ব, এবং আমরা জেনে থাকি লেটের পর যদি কোনো প্রোনাউন বসে, প্রোনাউন অবজেক্টিভ ফর্ম বসবে। লেট নেন্সি, নেন্সিটা কিন্তু এখানে অবজেক্টিভ ফর্ম। একটা ব্যক্তির নাম কিন্তু সাবজেক্টিভও বসতে পারে, অবজেক্টিভ বসতে পারে। বলতে পারি যে ধরো ইউ লাইক ফাতেমা, ইউ লাইক ফাতেমা, ফাতেমাটা কিন্তু অবজেক্টিভ ফর্ম আছে। আবার ফাতেমা লাইকস ইউ,
এটা কিন্তু ফাতেমা এটা সাবজেক্টিভ, তার মানে একটা নাম কিন্তু সেম নাম সাবজেক্টিভ বসতে পারে অবজেক্টিভ বসতে পারে। লেট নেন্সি, নেন্সি কিন্তু অবজেক্টিভ ফর্ম, আমরা জানি লেট এর পরে কিন্তু প্রোনাউন অবজেক্টিভ ফর্ম বসে। লেট নেন্সি এন্ড হার, হার কিন্তু ঠিক আছে, শি শব্দের অবজেক্টিভ হার, তার মানে ঠিক আছে নাম্বার। টু মেক, টু মেকটা ভুল ভাই, বুঝতে পারছো লেট আছে কেন, লেট আমরা পড়েছি লেট একটা পজিটিভ ভার্ব, তারপর যখন অবজেক্ট থাকবে এবং লেট এর পর যখন অবজেক্ট যাই হোক ভার্বের বেস ফর্ম বসবে। লেট নেন্সি এন্ড হার মেক অল দ্য প্ল্যানস ফর দ্য পার্টি and you and I will provide the refreshments and entertainment. Refreshment বলতে খাবারকে বোঝাচ্ছে। ক্লিয়ার সবাই গাইস? সাথে এ in spite of লাগবে, আটে টু মেকের জায়গায় মেক লাগবে। ক্লিয়ার কি না? আমাকে একটু যদি তোমরা পোক দিয়ে দাও, একটা রিয়েক্ট দিয়ে দাও, কারো ভেজাল থাকবে না প্রত্যাশা করছি। এগুলো আমার বলার পরও যদি কারো কাছে মনে হয় যে স্যার এই প্রশ্নটা আবার একটু যদি বলে দেন আমাকে, আমাকে কমেন্টে বলতে পারো, বা যারা ভিডিও দেখে ক্লাস করছো কোনো কারণে পরে, তোমরাও নিশ্চয়ই আমাকে পার্সোনালি নক দিয়ে জিজ্ঞেস করতে পারো ইফ ইউ নিড। এন্ড দেন যাচ্ছি। আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে কি যেন পড়িয়েছিলাম? খেল আছে তো? ইয়েস, খেল নিশ্চয়ই থাকবে, খেল না থাকবে কেন? আমরা পড়েছিলাম ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব। তো দেখো ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? আমরা পড়েছিলাম যে ভার্বের একটা অবজেক্ট থাকবে। ইনট্রানজিটিভ ভার্ব হলো এমন ভার্ব যে ভার্বের অবজেক্ট থাকবে না। তাহলে এই পাশে যে ভার্বগুলো লিখেছি, এই পাশে বাম পাশে, এগুলো সব ট্রানজিটিভ। আর এই পাশে গুলো, এই যে বোল্ড করা আন্ডারলাইন করা যেগুলো আছে শেড করা, এগুলো কিন্তু ইনট্রানজিটিভ। তাহলে দেখো রেজ ইউর হ্যান্ড, রেজ শব্দটা এখানে ট্রানজিটিভ ভার্ব। কি তুলবো? হাত তোলো, অবজেক্ট আছে। শি সেট দ্য টেবিল, এখানে সেট শব্দটা কিন্তু পাস্ট টেন্সে আছে, এজন্য অ্যাজ দেই নাই আমি, কিন্তু কেউ ভুল মনে করো না। শি সেট দ্য টেবিল, এই সেটটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব, কারণ তারপর অবজেক্ট আছে। তো আমরা পড়েছি সেট 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 সেটিং। দেখো সেট 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 সেটিং, সেট ভার্বের তিনটা ফর্ম কিন্তু সেট 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 সেটিং। তারপরে লেইজ, লেইজ শব্দ ট্রানজিটিভ, তারপর দেখো অবজেক্ট আছে দা গ্রোসারিজ। তাহলে লেইজ ভার্বের চারটা ফর্ম লেখা আছে, লে, লেড, লেড, লেইং। তারপরে এই পাশে গুলো পড়ছি, দা সান রাইজেস ইন দা ইস্ট, সূর্য উঠেছে পূর্ব দিকে। তাহলে এই পূর্ব দিকে ইস্ট, দেখো কোথায় উঠেছে, একটা অ্যাডভার্ব আছে, তার মানে রাইজটাকে ইনট্রানজিটিভ, অবজেক্ট নাই। হি সেট ইন দা টেবিল, সে বসেছে কোথায় বসেছে, অ্যাডভার্ব আছে, অবজেক্ট নাই, ফলে ইনট্রানজিটিভ। লাইজ ইন দা ফ্লোর, সে বসেছে কোথায়, শুয়ে আছে কোথায়, ফ্লোরে, অবজেক্ট নাই, ফলে ইনট্রানজিটিভ। আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পারছি। আর নিচের গুলো পারো, আই রিকমেন্ডেড দ্যাট হি গো টু স্কুল, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট শি স্লিপ ওয়েল, এটা সাবজাংটিভ। আমি ট্রানজিটিভ আর সাবজাংটিভ বোঝাতে পেরেছি কি না? যারা গত ক্লাস করেছো নিশ্চয়ই তোমাদের জন্য খুব পানি ছিল। যারা কোনো কারণে মিস করে ফেলেছো, লাস্ট ক্লাস তার দেখে আসতে হবে নিশ্চয়ই। আজকে আমরা যে পয়েন্টটা পড়ছি এর আগের পার্টটা ভালো করে পড়ে আসতে হবে, তাহলে দেখবা তোমার জন্য একবারে পানি পানি মনে হবে ইনশাআল্লাহ, একবারে পানি। 13 নম্বর ক্লাসটা যারা দেখেছো তোমার জন্য খুব ইজি। ওকে, এবার আমি তোমাদেরকে এই প্রশ্ন দেখাচ্ছি সমাধান করার জন্য, কুইক সমাধান করো। No problem, আসো, try your best to solve these questions. I will be there to help you. If you don't understand anything, you also have the option to ask me personally. After rising the flag, rising হবে নাকি raising হবে, এটা চিন্তা করলে হবে। আফটার রাইজিং নাকি রেজিং? আফটার রাইজিং দ্য ফ্ল্যাগ টু কমেমোরেট মানে স্মরণ করতে, স্মরণ করা। দ্য হলিডে দ্য মেয়র গেভ আ লং স্পিচ। আবার পড়ছি, আফটার রাইজিং দ্য ফ্ল্যাগ টু কমেমোরেট দ্য হলিডে কমা দ্য মেয়র গেভ আ লং স্পিচ। 10 নম্বর, দ্য জেনারেল কমান্ডেড দ্য অফিসার্স ক্লাব বি অফ লিমিটস টু দ্য নিউ রিক্রুটস। এখানে কোথায় ভেজাল আছে বলতে তোমার কাছে মনে হচ্ছে? আমি তাহলে সামনে যাব। ইন 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 and 0. Let's check your answer. দেখো 9 নম্বরে আফটার রাইজিং না আফটার রেজিং হবে। রাইজিং এটা হলো ইনট্রানজিটিভ ভার্ব, আর রেজিংটা হলো ট্রানজিটিভ ভার্ব। আমি গত ক্লাসে তোমাদেরকে সময় দিয়ে মুখস্থর মতো করিয়েছি, আমি কয়েকবার পড়িয়েছি, তোমাদেরকে পজ দিয়ে দিয়ে পড়ার সুযোগ দিয়েছি। রাইজিং শব্দটা ইনট্রানজিটিভ আর রেজিংটা ট্রানজিটিভ। অবজেক্ট থাকলে রেজিং লিখতে হবে ট্রানজিটিভ, অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ। দা ফ্ল্যাগ একটা অবজেক্ট আছে, ফলে আমাদের রেজিং ট্রানজিটিভ ভার্বটা লিখতে হবে।
ওকে, আফটার রেজিং দ্য ফ্ল্যাগ টু কমেমোরেট দ্য হলিডে দ্য মেয়র গেভ আ লং স্পিচ, বাকি সব ঠিক আছে। টু কমেমোরেট ঠিক আছে, দ্য হলিডে এই লং স্পিচ কোনো ইস্যু নাই, তাহলে ভুল হলো এ। 10 নম্বরে দ্য জেনারেল কমান্ডেড, দ্যাট লাগবে না এখানে, আছে একটা দ্যাট দিতে হবে, একটা দ্যাট এখানে দিতে হবে। দ্য জেনারেল কমান্ডেড দ্যাট দ্য অফিসার্স ক্লাব বি অফ লিমিটস টু দ্য নিউ রিক্রুটস। ওকে গাইস, ক্লিয়ার? দ্য জেনারেল কমান্ডেড দ্যাট লাগবে একটা, দ্যাট ছাড়া কি আমরা বিভাগ করে লিখতে পারি কিনা? শুড আই গো অন? শুড আই? আগের সেন্টেন্স গুলো দেখে তোমরা বুঝতে পেরেছো, সাবজেক্টিভে কিন্তু ভার্বগুলোর পর অ্যাডজেক্টিভ গুলোর পর একটা দ্যাট ক্লজ থাকে, না থাকলে বাক্যটা আসলে আসে না। ইয়েস, নেক্সট। অনেক কিছু রিপিট হবে, অনেক কিছু দেখো সহজ হবে। আমি এখানে আর সময় দিব না, তারপর একটু দেখে করে যাচ্ছি। এটা মূলত পজিটিভ ভার্ব, এটা পজিটিভ ভার্বের বাক্যগুলো। ওই যে লেটের পর, লেট মেকের পর ভার্বের বেস ফর্ম, হেল্পের পর ভার্বের বেস ফর্ম অথবা ইনফিনিটিভ, আর গেট আর হ্যাভের পর অবজেক্ট বস্তু হলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাভের পর ব্যক্তি হলে ভার্বের বেস ফর্ম, আর গেটের পর ব্যক্তি হলে ভার্বের ইনফিনিটিভ ফর্ম। আশা করি বুঝাতে পেরেছি, আমি দম বন্ধ করে বলে ফেললাম। যাচ্ছি সামনে, এটা আগে বলেছিলাম। এবার তোমাদেরকে আমি প্রশ্ন দেখাবো। ও আরো দুটো সেন্টেন্স আছে, ওই এই দুটো আগেও আমরা পড়েছিলাম যে হি নোজ হাউ টু সুইম এন্ড হি নোজ দ্য ওয়ে টু সুইম। এবার সমাধান করো প্রশ্ন নাম্বার 11 এবং 12। লুই গট হিজ সিস্টার, গট মানে গেট আছে, গট মানে গেট, পজিটিভ ভার্ব দেখো পজিটিভ কিনা, তারপর অবজেক্ট থাকলে অবশ্যই পজিটিভ। হিজ সিস্টার, গেটের পর অবজেক্ট আছে, হিজ সিস্টার তারপর ভার্ব আছে। চিন্তা করো, গেটের পর ব্যক্তি হলে ভার্বের কোন ফর্মটা বসবে? লুই গট হিজ সিস্টার রিড হিজ ক্লাস অ্যাসাইনমেন্ট and then asked her to write the report for him because he did not have enough time. আবার পড়ছি, আনসার শেষ করে ফেলবা আমি পড়তে পড়তে। লুই গট হিজ সিস্টার রিড হিজ ক্লাস অ্যাসাইনমেন্ট and then asked her to write the report for him because he did not have enough time. আবার পড়ছি, মার্সি said that she knew how, she knew how এখানে দরকার আছে কি না, এখানে she knew the procedures, she knew the procedures, she knew how the procedures for doing the experiment, but Marcy said that she knew how the procedures for doing the experiment, but when we began to work in the laboratory she found that she was mistaken. Marcy said that she knew how the procedures for doing the experiment, comma, but when we began to work in the laboratory, comma, she found that she was mistaken. ক্লিয়ার হয়ে গেছে কি? ও বাবা, অনেকের ডান হয়ে গেছে, তাহলে আমি যাচ্ছি সামনে। ইয়েস, হিয়ার উই গো। দেখো আনসার এ, আনসার দুটার এ। কেন এ? দেখো 11তে বুঝতে পারছো, লুই গট হিজ সিস্টার, আমরা পড়েছিলাম গট, এটা কিন্তু একটা পজিটিভ ভার্ব, বুঝছি কেমনে, তারপর অবজেক্ট আছে এবং তারপর ভার্ব আছে। তাহলে গটের পর লেখা আছে কি? গটের পর আমরা দেখতে পাচ্ছি ঠিকঠাক লেখা আছে একজন বস্তু, হার সিস্টার, হিজ সিস্টার। তাহলে গেটের পর যখন ব্যক্তি হয় তখন ভার্বের কিন্তু বেস ফর্ম না বসে কি যেন হয়, ইনফিনিটিভ হয়। হ্যাভের পর ব্যক্তি হলে বেস ফর্ম হয়। তাহলে গট যেহেতু আছে, গট হিজ সিস্টার টু রিড হিজ ক্লাস অ্যাসাইনমেন্ট, আর বাকি সব ঠিক আছে। দেন আস্কড হার টু রাইট দ্য রিপোর্ট ফর হিম, বিকজ একটা ক্লজ মার্কার, কনজাংশন অর্থ কারণ, তারপর সেন্টেন্স থাকে, দেখো লেখা আছে বিকজ হি ডিড নট হ্যাভ ইনাফ টাইম। আবার ইনাফ টাইম আমরা তোমাদের পড়েছিলাম নাউনের আগে ইনাফ বসে, ঠিক আছে, সেটাও ইনাফ টাইম, ইনাফ টাইম, ইনাফ টাইম, টাইমটা নাউন, নাউনের আগে ইনাফ বসে, আর অ্যাডজেক্টিভের পরে ইনাফ বসে। তাহলে ঠিক আছে, এই নম্বরে গট হিজ সিস্টার টু রিড হবে। 12 নম্বরে মার্সি সেড দ্যাট শি নিউ হাউ, হাউ দিলে হাউ টু ভার্ব লাগবে, যদি নোর পর আমরা হাউ দেই তাহলে হাউ টু একটা ভার্ব লাগবে। শি নিউ হাউ টু রিড, শি নিউ হাউ টু সুইম, শি নিউ হাউ টু স্লিপ, এমনটা শি নিউ হাউ টু কুক। যেখানে এখানে যেহেতু হাউ এর পর কোনো টু নাই, ভার্ব নাই, ফলে হাউটার দরকার নাই। তাহলে বাক্যটা মূলত এমন, মার্সি সেড দ্যাট শি নিউ দা প্রসিজার, সে জানতো প্রসিজারটা মানে পদ্ধতিটা। Marcy said that she knew the procedures for doing the experiment, but when we began to work in the laboratory, comma, she found that she was mistaken. আমি কি বুঝাতে পেরেছি কি না ভাই বোনেরা, আমাকে একটু জানাও প্লিজ। আমার কাছে মনে হচ্ছে তোমরা সহজে সবাই বুঝে গেছো। And then should I go on? Let me know please. Yes, I should.
এন্ড দেন अगेन চারটা সেন্টেন্স লেখা আছে, আগে পড়েছিলাম এগুলো, আরেকবার পড়ছি। ডিসপাইট হিজ ইনজুরি হি প্লেড ক্রিকেট, ইন স্পাইট অফ হার ইলনেস শি কুকড ফর আস। ডেসপাইট ইনস্পাইট অফ ওভার পর সেন্টেন্স থাকে না, ডেসপাইটের সাথে শুধু ডেসপাইটই বসবে, কোনো প্রিপোজিশন বসবে না, অন্যদিকে ইন স্পাইট অফ এভাবেই বসবে, যা লেখা আছে ইন স্পাইট অফ। রিকমেন্ড, ইম্পর্টেন্ট, এগুলো সব সাবজাংটিভ, দ্যাট ক্লজ হবে তারপর, এবং ভার্বের বেস ফর্ম বসবে। এন্ড দেন আসো প্রশ্ন সমাধান করি আমরা, যেহেতু আগের। তারপর আমরা লেখা আছে নিউজ অফ চার্লস লিন্ডারবার্গস ফেমাস ট্রান্সআটলান্টিক ফ্লাইট in 1927 spread rapidly despite of the lack of an international communication system. সহজ প্রশ্ন, সহজ আমার কাছে মনে হয়, তবে তোমরা ধরতে যদি পারো আমি তোমাদের জন্য একটা ভালোবাসা থাকবে। প্রশ্নটা ভুল করার চান্স আছে অনেকের, তবে হয়ে গেলে আমার পক্ষ থেকে একটা ভালোবাসা থাকবে for each and every individual. 14 it was suggested that, suggested আছে সহজে বুঝতে পারবা, that Pedro studies the material more thoroughly, thoroughly মানে সম্পূর্ণভাবে, খুব করে, before attempting to pass the exam. আবার পড়ছি, it was suggested that Pedro studies the material more thoroughly before attempting to pass the exam. আমরা তাহলে आंसर দেখাচ্ছি, দেখো ফর হয়েছে। ওকে, দেখো आंसर চেক করে ফেলো, কার কার হয়েছে আমি একটু জানতে চাই। দেখি এই প্রশ্ন 13 নম্বর প্রশ্ন কার কার হয়েছে। বাহ, তাহলে তোমাদের সবার জন্য একটা ভালোবাসা, সবার জন্য নিশ্চয়ই ভালোবাসা। আর কি দিব, একটা ক্ল্যাপ। ওকে, থ্যাংক ইউ। দেখো 13 নম্বর প্রশ্নে যে নিউজ লেখা আছে, নিউজটা কিন্তু প্লুরাল না, নিউজটা কিন্তু সিঙ্গুলার, কারণ নিউজ মানে নিউজ, সংবাদ, নিউজ মানে কিন্তু সংবাদ। তাহলে এই 1927-এর আগ পর্যন্ত 1927-এর আগ পর্যন্ত পুরোটাই কিন্তু কি সাবজেক্ট, স্প্রেডটা হলো ভার। এখন এটাকে আবার স্প্রিটস এস দেওয়া যাবে না, কেউ এখানে এস মানে স্প্রিটের সাথে এস দিতে মন চাইবে, এস দিয়ে মন চাইবে কেন, কারণ বলবে স্যার আপনি পড়ে আসেন অনেকগুলো শব্দ মিলে সাবজেক্ট হতে পারে, মূল সাবজেক্ট হলো প্রথম প্রিপোজিশন আগে শব্দটা, তাহলে অফ এর আগে যেহেতু নিউজ আছে ফলে সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার হবে, ভার্বের সাথে অ্যাডজেস হলে সিঙ্গুলার হয়, তাহলে স্যার স্প্রিটের জায়গায় স্প্রিটস হবে। আমিও এগ্রি করতাম, কিন্তু এগ্রি করতে পারবো না, কারণ এই 1927 সাল কিন্তু অনেক আগে চলে গেছে পাস্ট টেন্স, ফলে স্প্রিট ভার্বের পাস্ট ফর্ম কিন্তু স্প্রিট। ওকে, রেপিডলি বিট ডিসপাইট অফ হয় না ভাই রে, ডিসপাইট অফ এন্ড ডিসপাইট হয়, শুধু ডিসপাইট। এন্ড দেন 14 নাম্বার তো পেরেছো, ইট ওয়াজ সাজেস্টেড দ্যাট পেড্রো স্টাডিজ হবে না, স্টাডি, পেড্রো স্টাডি, আশা করি বুঝাতে পেরেছি। এন্ড দেন নেক্সট अगेन খুব ইজি কথা আমরা পড়েছি, এটা সাবজাংটিভ, ফলে আমি আর কথা না বলি প্রশ্ন দেখাই। দুটো প্রশ্ন এখান থেকে এসেছে, কুইক করো। 15-16 দ্য পিয়ানো টিচার রিকোয়ার্স দ্যাট, রিকোয়ার একটা সাবজাংটিভ ভার্ব। The piano teacher requires that her student practices at least 45 minutes every day in preparation for next week's recital. আরেকবার পড়ছি, the piano teacher requires that her student practices at least 45 minutes every day in preparation for next week's recital. 16 Mary's cousin is studied law at one of the Ivy League universities in the East. Mary's cousin is studied law at one of the Ivy League universities in the East. কোনটা ভাবছো তুমি आंसर? দুটো হয়ে গেছে, তাহলে আমি आंसर দেখাবো in 5 4 3 2 and 1। দেখো आंसर গুলো কি, आंसर গুলো 15 এ বি, কেন বুঝতে পারছো, প্র্যাকটিসেস দেওয়া যাবে না, কারণ রিকোয়ার্স একটা সাবজেক্টিভ ভার্ব, রূপা আর দিয়ে কিন্তু রিকোয়ারটা আছে, তাহলে দা পিয়ানো টিচার রিকোয়ার
রিকোয়ার শব্দটা সাবজেক্টিভ, তারপর দ্যাট ক্লজ আছে। হার স্টুডেন্ট নরমালি ভার্বের সাথে অ্যাডজেক্ট দিলে ভালো লাগবে, কিন্তু যেহেতু সাবজেক্টিভ মুডে আছে ফলে হার স্টুডেন্ট প্র্যাকটিসেস দেওয়া যাবে না, ভার্বের বেস ফর্ম লিখতে হবে, ভার্বের সাথে অ্যাডজেক্ট না দিয়েই লিখতে হবে। 45 মিনিটস, এটার আবার তোমরা হাইফেনে অ্যাডজেক্টিভ ভাববো না, ঠিকঠাক আছে এটা 45 মিনিটস, কোনো অসুবিধা নাই, এটা অ্যাডজেক্টিভ না এখানে, ঠিক আছে 45 মিনিটস। ইন প্রিপারেশন ঠিক আছে, অসুবিধা নেই। 16 আসো, মেরিজ কাজিন ইজ স্টাডিড না ভাই, ইজ স্টাডিং মানে পড়াশোনা এখন করছে। ইজ স্টাডিড এটা তো প্যাসিভ ভয়েস, আমরা জেনে থাকি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম এবং তার আগে অক্সিলিয়ারি হলে বাক্যটা প্যাসিভ প্যাটার্নে হয়। আমাদের এই বাক্যের প্যাটার্ন কিন্তু প্যাসিভ না, বলছে মেরির কাজিন পড়াশোনা করছে লতে, অধ্যয়ন করছে লতে, তার মানে প্রেজেন্ট মানে একবারে নরমাল প্যাটার্ন। তাহলে মেরিজ কাজিন ইজ স্টাডিং মানে STYDYING এমনটা, মানে স্টাডিং যে কন্টিনিউয়াস প্যাটার্নটা হবে, স্টাডিং ল এট ওয়ান অফ দা আইভি লিগ ইউনিভার্সিটিজ ইন দ্য ইস্ট, সব ঠিক আছে। তাহলে স্টাডিড এর জায়গায় স্টাডিং হবে। আমি কি বোঝাতে পেরেছি কিনা আমাকে একটু থামস আপ দাও, ক্লিয়ার লিখো, আর কোনো ভেজাল থাকবে না সেই প্রত্যাশা আমি করছি। আমি যাচ্ছি সামনে। ইয়েস, अगेन আগের কথা, প্রথম কথাগুলো বুঝতে পারছো, এগুলো সব ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। প্রথম বক্সের এই রেজ দিয়ে যেগুলো, এগুলো ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট থাকলে ট্রানজিটিভ, আর এই পাশে যেগুলো আছে এই পাশের গুলো এগুলো সব ইনট্রানজিটিভ, অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ। তারপর আমি তোমাদেরকে এগুলো পড়তে বলবো, একটু ভালো করে পড়ো এখনই। কিছু ভার্ব আছে তাদের পর দ্যাট ক্লোজ না লিখলেও হয়, কি সেগুলো? অপশনাল দ্যাট, সে টেল থিং বিলিভ, পর আমার সাথে সে টেল থিং বিলিভ, এই ভার্বগুলোর পর দ্যাট ক্লোজ লিখলেও বাক্য হয়, না লিখলেও বাক্য হয়। তবে তবে মেনশন, ডিক্লেয়ার, রিপোর্ট, স্টেট এই ভার্বগুলোর পর তোমাকে আমাকে বাধ্যতামূলক দ্যাট ক্লজটা লিখতে হবে। আবার বলছি ইয়েস, আমি 16 নাম্বার প্রশ্নে কারো একটু ভেজাল থাকতে পারে, আমি আরেকবার বলছি, অসুবিধা নেই, আমি পিছনে যাচ্ছি আবার তোমাদের এক বন্ধুর জন্য। বলছিলাম মেরিজ কাজিন ইজ স্টাডিড লিখা আছে, ইজ স্টাডিড হয় কিনা বলো, তুমি বলো। আমার বান্ধবী একটা বই পড়ছে, ইংলিশ কি? মাই ফ্রেন্ড ইজ রিডিং, মাই ফ্রেন্ড ইজ রিডিং। আমার বান্ধবী স্টাডি করছে, কি লিখবা? মাই ফ্রেন্ড ইজ স্টাডিং, নাকি লিখবা মাই ফ্রেন্ড ইজ স্টাডিড? আরে ভাই রে, মাই ফ্রেন্ড ইজ স্টাডিড মানে কি? তোমার বন্ধুরে পড়া হয়, বন্ধুরে পড়া না, তোমার বন্ধু পড়ে। সাবজেক্টটা লিখা আছে মেরিজ কাজিন, মেরির কাজিন অধ্যয়ন করছে, মেরির কাজিন অধ্যয়ন করছে। তো অ্যাক্টিভ সেন্সে আমরা এম ইজ আর ওয়াজ এর পর ভার্বের সাথে আইএনজি পাই, আর প্যাসিভ সেন্টেন্সে আমরা কি করি? প্যাসিভ সেন্টেন্সে আমরা এম ইজ আর ওয়াজ এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখি। আশা করি যদি কারো প্রবলেম থাকে এই প্রশ্নটা বুঝতে পেরেছো। এবার আমি যাচ্ছি সামনে। তাহলে সে টেল থিং বিলিভ এই ভার্বগুলোর পর দ্যাট ক্লজটা না লিখলেও হয়। অন্যদিকে মেনশন, ডিক্লেয়ার, রিপোর্ট, স্টেট এই ভার্বগুলোর পর অবশ্যই তোমাকে দ্যাট ক্লজ লিখতে হবে। আসো প্রশ্ন সমাধান করে ফেলো। সতেরো আঠারো, ইফ ইউ সেট ইন দ্যাট পজিশন, সেট শব্দটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ চিন্তা করলেই বেরিয়ে আসবে। ইফ ইউ সেট ইন দ্য পজিশন ফর টু লং ইউ মে গেট আ ক্র্যাম্প ইন ইউর লেগ। and then 18, the president mentioned ভার্বটা কেমন ভার্ব? দ্যাট ক্লোজ দরকার আছে নাকি নাই? the president mentioned to the cabinet members, দ্যাট ক্লোজ দিলে এখানে দিতে হবে। আচ্ছা এখন দেখো, to the cabinet members he was going to negotiate a new treaty with the foreign minister. থ্যাংক ইউ, আশা করছি সবার সবকিছু বুঝতে কোনো প্রবলেম হচ্ছে না, বুঝতে পারছো খুব সহজেই। ওকে, আমি অ্যানসার দেখাচ্ছি তোমাদেরকে। ইয়েস, দেখো উত্তর লেখা আছে তোমাদের জন্য। আমাদের প্রথম যে প্রশ্ন 17 নম্বর প্রশ্নের উত্তর হলো এ, 18 উত্তর হলো বি। 17 উত্তর এ কেন? 17 উত্তর এ কেন দেখো, বলেছিলাম ইন দ্যাট পজিশন, ইফ ইউ সেট ইন দ্যাট পজিশন, সেট শব্দটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব। সেটিং এটা ট্রানজিটিভ ভার্ব, এরপর অবজেক্ট অবশ্যই থাকতে হয়। আমাদের কি সিট বসা, সেটিং
সিটিং, তাহলে এটা হলো ইন্ট্রানজিটিভ ভার্ব। এখন ইফ ইউ সেট এরপর ইন দ্যাট পজিশন, এটা কিন্তু অবজেক্ট না বরং অ্যাডভার্ব। এই পজিশনে, কোথায়? এই পজিশনে। তার মানে এখানে আগে সেটের জায়গায় কিন্তু সেটটা বসবে না, এখানে কি বসবে? এখানে সিট বসবে, সিট মানে একটা ইন্ট্রানজিটিভ ভার্ব বসবে, ফলে এখানে সেটের জায়গায় সিট হবে। ইফ ইউ সিট ইন দ্যাট পজিশন ফর টু লং, তুমি যদি এই পজিশনে বসে থাকো অনেক সময় ধরে, ইউ মে গেট আ ক্র্যাম্প ইন ইউর লেগ, তোমার পায়ে একটা প্রবলেম হতে পারে। 18, দ্য প্রেসিডেন্ট মেনশনড, মেনশনড একটা ভার্ব বলেছিলাম, তারপর দ্যাট ক্লজ বসবে। তবে মেনশনড এর পর ডাইরেক্ট লিখা যাবে না, মেনশনড এর শেষ দিকে, মানে মেনশনের পর যখন আরেকটা সেন্টেন্স আসবে ওই ওয়ার্ডটার আগে লিখতে হবে। তাহলে কোথায় লিখতে হবে? দ্য প্রেসিডেন্ট মেনশন টু দ্য ক্যাবিনেট মেম্বার্স দ্যাট, এই হির আগে লিখবো। দ্য প্রেসিডেন্ট মেনশনড টু দ্য ক্যাবিনেট মেম্বার্স দ্যাট, কারণ দ্যাট ক্লজ মার্কার কিন্তু কোথায় বসে? দুটো সেন্টেন্সের মাঝে বসে, একটা সেন্টেন্সের মাঝে দিয়ে বসে যায় না কিন্তু। তাহলে দ্য প্রেসিডেন্ট মেনশনড, মেনশন একটা ভার্ব, তারপর দ্যাট ক্লজ অবশ্যই লিখতে হয়। তাহলে কোথায় লিখতে হবে? দ্য প্রেসিডেন্ট মেনশন টু দ্য ক্যাবিনেট মেম্বার্স দ্যাট হি ওয়াজ গোইং টু নেগোশিয়েট আ ট্রিটি উইথ দ্য ফরেন মিনিস্টার। আমি কি বোঝাতে পেরেছি কিনা আমাকে একটু জানাও ভাই বোনেরা। তোমাদের রিপ্লাই পেলে আমি মনে হয় প্রশান্তি পাবো যে আমি বুঝতে পারছি এবং কারো কোনো প্রবলেম হচ্ছে না, আমি সেটা ধরে নিচ্ছি। কুইক আমাকে জানাও। আমরা ক্লাসের ভালো একটা জায়গায় এসেছি। এন্ড তাহলে 17-18 শেষ। অ্যাগেন রিপিট রিপিট, এগুলো সব রিপিট। বলেছিলাম আমরা কিছু ভার্ব আছে তাদের পর আরেকটা ভার্ব আসলে ইনফিনিটিভ হয়, এটাই লেখা আছে। হি পারমিটস টু টেক, পারমিটের পর ইনফিনিটিভ হয়। শি ডিসাইড টু জয়েন, হি ইজ এবল টু রিড, এবল এর পর ইনফিনিটিভ হয়। উই অ্যালাউড হার টু প্লে, টিচার্স এনকারেজ আস টু স্টাডি। আর আমরা পড়েছিলাম বোথ থাকলে এন্ড হয়, আর অ্যাজ ওয়েল এজ থাকলে নিশ্চয়ই বোথ লেখা যায় না, আগে পরে একই জিনিস হয়। আনসার করো কুইক। 19-20 লম্বা সেন্টেন্স ভয় পাওয়া যাবে না, রিডিং করলে সহজ মনে হবে। দ্য কনকারার্স মানে জয়ী, দ্য কনকারার্স স্টোল চুরি করেছিল, নট অনলি দ্য গোল্ড এন্ড সিলভার that were needed to replenish the badly depleted treasury, but also the supplies that were vital to the colonists as well. কোথায় ভুল আছে বলে তোমার কাছে মনে হচ্ছে? আরেকবার করছি। দ্য কনকারার্স মানে জয়ীরা, বিজয়ীরা, স্টোল চুরি করেছিল, নট অনলি দ্য গোল্ড এন্ড সিলভার, শুধু গোল্ড আর সিলভার চুরি করে নাই, বরং তারা সিলভার, দ্যাট ওয়ার নিডেড, যা খুব প্রয়োজন ছিল, টু রিপ্লেনিশ দ্য ব্যাডলি ডিপ্লেটেড ট্রেজারি, খালি হয়ে যাওয়া ট্রেজারিটাকে, বাট অলসো, নট অনলি বাট অলসো আছে, দ্য সাপ্লাইজ দ্যাট ওয়ার ভাইটাল টু দ্য কলোনিস্ট অ্যাজ ওয়েল। কোথায় ভুল আছে, কোন অংশটা দরকার নাই সেটাও দেখতে পারো। ডিসপাইট দ্য রোড ব্লক, কমা, দ্য পুলিশ অ্যালাউড আস এন্টার দ্য রেস্ট্রিক্টেড এরিয়া টু সার্চ ফর আওয়ার ফ্রেন্ডস। এগেইন পড়ছি, ডিসপাইট দ্য রোড ব্লক, কমা, দ্য পুলিশ অ্যালাউড আস এন্টার দ্য restricted area to search for our friends। কোথায় ভুল আছে বলে তুমি ফিল করছো? ইয়েস, আমি মনে হয় সামনে যাব, দ্রুত করো প্লিজ, সবাই খুব দ্রুত করো। আমি 10 পর্যন্ত কাউন্ট করছি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2 and 1। আসো, উত্তর হলো, দেখো তুমি চেক করে ফেলো, উত্তর 19 ডি। এই অ্যাজ ওয়েল এজটা দরকার নাই, কারণ আমাদের নট অনলি হোয়াট আছে, অ্যাজ ওয়েল দরকার কি? এমন, the conquerors stole not only the gold and silver that were needed to replenish the badly depleted treasury, but also the supplies that were vital to the colonists as well। as well এটা খুব দরকারি নাই, একবারে unnecessary, redundancy। ওকে, 20 নম্বর প্রশ্ন আসো। ডিসপাইট ঠিক আছে, দেখো এই নাম্বারটা ঠিক আছে। ডিসপাইট দ্য রোড ব্লকের সত্ত্বেও, দ্য পুলিশ অ্যালাউড আস, এন্টার নাকি টু এন্টার? অ্যালাউ এর পর ইনফিনিটিভ হয়, পড়িয়ে এসেছে একটু আগে। দ্য পুলিশ অ্যালাউড আস টু এন্টার দ্য রেস্ট্রিক্টেড এরিয়া টু সার্চ ফর আওয়ার ফ্রেন্ডস। আমি কি বোঝাতে পেরেছি কি না একটু জানিয়ে দাও। 19 নম্বর সেন্টেন্সে অ্যাজ ওয়েল কথাটা আননেসেসারি, প্রয়োজন নাই, কারণ নট অনলি বাট অলসো দিয়ে আমাদের কাজ হয়ে যাচ্ছে। কনকারাররা শুধু মানে স্বর্ণ সিলভার চুরি করে নাই, বরং তারা সাপ্লাইও চুরি করে ফেলছে, যেটা কলোনিস্টদের জন্য ইম্পর্টেন্ট ছিল। অ্যাজ ওয়েলটা আননেসেসারি। ডিসপাইট ঠিক আছে, অ্যালাউড এর পর ইনফিনিটিভ হবে, শুধু এন্টার লেখা আছে, টু এন্টার হবে, বা এন্ড দেন। নতুন কিছু না ভাই বোনেরা, একবারে পুরাতন জিনিস। প্রথম দুটো সেন্টেন্স তো বুঝতেই পারছো, তিনটা সেন্টেন্স। প্রথম দুটা হলো নো হাউ দিয়ে, নো দিয়ে, যে হি নোজ হাউ টু সুইম, হি নোজ দ্য ওয়ে টু সুইম, অথবা হি নোজ হাউ আই সুইম, এটা।
আর এখানে দেখো ইউ শুড হ্যাভ স্লেপ্ট আর্লি টু সে ফজর প্রেয়ার, মানে তোমাকে আগে ওঠা উচিত ছিল ফজর প্রেয়ার জন্য। ধরো তুমি ফজর নামাজ পড়ো না, তুমি মুসলিম, অথবা তুমি সকালবেলা কোনো একটা কাজ করার কথা ছিল, তখন তোমার আম্মু বলছে তোমাকে ইউ শুড হ্যাভ স্লেপ্ট আর্লি টু সে ফজর প্রেয়ার, অথবা ইউ শুড হ্যাভ স্লেপ্ট আর্লি টু জয়েন ইউর ক্লাস। আমরা কি বলি, তোমাদের বলেছিলাম শুড হ্যাভ ভার্বের দিনা ফর্ম অর্থ কিন্তু এমন হয়, যা বলে তার উল্টাটা বলে। আমি যদি বলি ইউ শুড হ্যাভ গান দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত ছিল, মানে কি তুমি সেখানে যাও নাই। আবার যদি বলি ইউ শুডন্ট হ্যাভ গান দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত ছিল না, তার মানে কি তুমি সেখানে চলে গেছো। ওকে, তারপর ধরো দেখা লেখা আছে, এটা হলো অ্যাক্টিভ প্যাটার্নে আছে। এটা আবার প্যাসিভ প্যাটার্ন যদি বলি ফজর প্রেয়ার শুড হ্যাভ বিন পারফর্মড বাই ইউ, তোমার দ্বারা ফজর প্রেয়ার মানে কি বলা করা উচিত ছিল। আমরা বলতে পারি দিস বুক শুড হ্যাভ বিন রেড বাই ইউ, অথবা দা প্লে, প্লে মানে নাটক, দা প্লে শুড হ্যাভ বিন পারফর্মড বাই ইউ। আসো প্রশ্ন সমাধান করলে আরো ক্লিয়ার হয়ে যাবা, মানে এই সেন্টেন্স গুলো দ্বারা আমি কি আসলে বোঝাতে চেয়েছি। আসো আমি বলবো, অসুবিধা নাই, তোমরা চেষ্টা করো এই দুটা সেন্টেন্সের কোথায় ভুল আছে। 21, ডিড ইউ নো হাউ, ভাই হাউ আমরা বলতে চাইলে কি প্রয়োজন সেটা একটু চিন্তা করো। ডিড ইউ নো হাউ that the actors strike will delay the beginning of the new television season and cause the cancellation of many contracts? We should have been informed Janice about the change in plans regarding our weekend trip to the mountains. Try. শেষ করে ফেলো দ্রুত। Did you know how that the actors strike will delay the beginning of the new television season and cause the cancellation of many contracts? We should have been informed about Janice about the change in plans regarding our weekend trip to the mountains. আমি আনসার দেখাবো তোমাদেরকে। Yes. দেখো এখানকার উত্তর কি এবং কেন। উত্তর এ, মানে দুটোর উত্তরেই এ। কেন দেখো 21 নাম্বারটা খুব ইজি, তোমাদের সবার জন্য খুব ইজি ছিল আমি জানি। ডিড ইউ নো হাউ, হাউটা লাগবে না ভাই। ডিড ইউ নো দ্যাট, হাউটা এখানে আননেসেসারি। হাউ যদি লিখতে হয় নিশ্চয় তারপর আমাদের টু প্লাস একটা ভার্ব দিতে হবে। ডিড ইউ নো হাউ টু গো, ডিড ইউ নো হাউ টু স্ট্রাইক, এই প্যাটার্ন। ডিড ইউ নো হাউ টু ডিলে, ডিড ইউ নো হাউ টু ইউজ জুম, ডিড ইউ নো হাউ টু জয়েন ক্লাসেস, লাইক দিস। তাহলে এখানে হাউটা আননেসেসারি রিডান্ডেন্সি কাট। 22 নম্বর সেন্টেন্সে কি ভেজাল, বাক্যের অর্থটা কি হয়? উই শুড হ্যাভ বিন ইনফর্মড মানে কি? যদি আমরা উই শুড হ্যাভ বিন ইনফর্মড, অর্থ এতটুকু পর্যন্ত অর্থ কি? হ্যাভ বিন যদি তার মানে অর্থ কি হয়ে যায়? আমাদেরকে জানানো উচিত ছিল। উই শুড হ্যাভ বিন ইনফর্মড মানে কি আমাদেরকে জানা উচিত ছিল জিনিস কিরে। বাক্যের অর্থটা হলে এমন যে আমাদের জেনিসকে জানানো উচিত ছিল, মানে আমরা জানাইতাম, তার মানে আমরা থাকবে অ্যাক্টিভ প্যাটার্নে। তাহলে উই শুড হ্যাভ বিন দিব নাকি? বিনটা কি দরকার আছে ভাই বোনেরা? দরকার নেই। বাক্যের অর্থটা এমন যে উই শুড হ্যাভ ইনফর্মড জেনিস, আমাদের জেনিসকে জানানো উচিত ছিল অ্যাবাউট দ্য চেঞ্জ ইন প্ল্যানস, আমাদের পরিকল্পনার পরিবর্তনটা, রিগার্ডিং আওয়ার উইকেন্ড ট্রিপ টু দ্য মাউন্টেন্স, মাউন্টেনে যে যাওয়ার আমাদের উইকেন্ডের প্ল্যানটা আছে, সেই প্ল্যানের যে পরিবর্তন এনেছি সেটার ব্যাপারে আমাদেরকে জেনিসকে জানানো উচিত ছিল। আমরা জানা উচিত ছিল, আমরা জানা উচিত ছিল মানে কি আমরা জানাই নাই। তাহলে জেনিসের আমরা জানা উচিত ছিল, বাক্যটা প্যাসিভ। বিন দিলে কিন্তু আমাদেরকে জানা উচিত ছিল জেনিস, বলো না কিন্তু বাক্যটা কি হবে? উই শুড হ্যাভ বিনটার দরকার নাই, দিলে অর্থ চেঞ্জ হয়ে যাবে, বাক্যের অর্থ থাকে না ঠিকঠাক। বাক্যটা হবে উই শুড হ্যাভ ইনফর্ম, আমরা জানা উচিত ছিল কাকে? জেনিসকে। কোন ব্যাপারে? অ্যাবাউট দ্য চেঞ্জ, পরিবর্তন ইন প্ল্যানস, পরিকল্পনায়, রিগার্ডিং আওয়ার উইকেন্ড ট্রিপ টু দ্য মাউন্টেন্স। আমি কি বুঝাতে পেরেছি কি না? 22 নম্বর প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। এই প্রশ্ন আসলে আমার কাছে মনে হয় স্টুডেন্টরা খুব ভালো ভেজালে পড়বে, মানে এখানে অর্থ বুঝতে হবে। আমি কি 22 বুঝাতে পেরেছি কি না একটু বলো প্লিজ সবাই। আমি কি 22 নাম্বার বুঝাতে পেরেছি কি না? সবার ক্লিয়ার নাকি আরেকবার বলবো?
বাহ, আমি দেখতে পাচ্ছি সবার ক্লিয়ার। 22টা আরেকবার বলি। দেখো, আমি যদি 22টা বোঝানোর জন্য আরেকবার পিছনে ফিরে যাই, আমি তোমার জন্য যদি দুটা সেন্টেন্স লিখি, লাইক এভাবে আসো যে আই পে। আই পে অর্থ কি? আমি পরিশোধ করি। আই পে মানে কি? আমি পরিশোধ করি। আই এম পেড, আমাকে পরিশোধ করা হয়। এই দুটা সেন্টেন্সের পার্থক্য বুঝো। আই পে মানে কি? আমি পরিশোধ করি, মানে আমি নিজে টাকা দেই, আমি নিজে টাকা দেই। আর আই এম পেড মানে কি? আমাকে টাকা দেওয়া হয়, আমাকে টাকা দেওয়া হয়। এখন আমি ধরো বললাম যে ধরো আমি তোমাদের টিচার, আমি তোমাদের ক্লাসের ব্যাপারে জানাবো তোমাদেরকে। এখন আমি তোমাদেরকে আগে না জানাই ক্লাসটা শুরু করে দিচ্ছি, মানে আমি তোমাদেরকে জানাই নাই কিন্তু আমি ক্লাস শুরু করে দিলাম। তখন আমি বললাম স্টুডেন্ট কম আসছে ক্লাসে, তখন আমি নিজেকে নিজে বলবো যে আই শুড হ্যাভ informed my students about the class। বাক্যটা হবে এমন, আই শুড হ্যাভ মানে আমি জানা উচিত ছিল। আমি যদি এখানে বলি আই শুড হ্যাভ বিন, হলো না কিন্তু। তাহলে অর্থটা চেঞ্জ হয়ে যাবে, কি হয়ে যাবে? আই শুড হ্যাভ বিন ইনফর্ম মানে কি? আমাকে জানানো উচিত ছিল। আই শুড হ্যাভ বিন ইনফর্ম মানে কি? আমাকে জানা উচিত ছিল। অর্থটা ঠিক থাকে না। তাহলে বাক্যটা হবে কি? আই শুড হ্যাভ ইনফর্ম, আমি জানা উচিত ছিল মাই স্টুডেন্টস, আমার স্টুডেন্টদেরকে অ্যাবাউট দ্য ক্লাস, ক্লাসের ব্যাপারে। আমি কি তোমাদেরকে বুঝাতে পেরেছি কি না জানি না, তবে আমি চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর জন্য। ক্লিয়ার কিনা? আমি এই সেন্টেন্সটা বুঝাতে পেরেছি কিনা আমাকে একটু জানাও, বা একটু ক্লিয়ার হয়েছে কিনা তোমাদের কাছে, কি মনে হয়? ওকে, বাহ, যদি ক্লিয়ার মনে হয় তো ভালো লাগবে আমার কাছে। এন্ড দেন আমরা যাব যেখানে। তাহলে আমি 22 বুঝাতে পেরেছি আনসার সহ। এবার আমরা একটু কোথায় আসবো? আমরা এবার একটু এই সেন্টেন্স গুলোতে আসবো। লেখা আছে দা বুক রেড ইজ এক্সিলেন্ট, দা বুক রেড ইজ এক্সিলেন্ট। আমরা রেডিউস ক্লজ করেছিলাম জানা, আমাকে একটু তোমরা স্মরণ করিয়ে দাও কমেন্টে। তুমি নিজের খাতায় লিখো বা কমপক্ষে চিন্তা করো। রেডিউস ক্লজ মানে একটা সেন্টেন্স যদি আমরা একটা ক্লজ যদি আমরা কাট করতে চাই, বাদ দিতে চাই, আমরা কি কি বাদ দিব জানো? আমি ভুলে গেছি, স্মরণ করে দাও তো আমাকে কমেন্টে লিখে, বা তুমি নিজেকে নিজে স্মরণ করাও। আমরা যদি একটা ক্লজকে কোনো সেন্টেন্স থেকে কাট করতে চাই, তাহলে ক্লজের কোন কোন অংশ কাটতে হবে? সব কেটে দিব নাকি কোনো একটা দুটা ওয়ার্ড কাটবো? ইজি কথাটা কিন্তু। আমরা দুটো জিনিস কাটবো, আমি জানি, আমি যদি ভুল না বলে থাকি। দুটো জিনিস কি কি কাটবো? what should we reduce to reduce a clause from a sentence? ওকে, আমি বলে দিচ্ছি তোমাদেরকে। ইয়েস, আমরা একটা ক্লজকে যদি কাট করতে চাই, রিডিউস করতে চাই, আমরা ক্লজ মার্কার এবং অক্সিলারি কাটি। ক্লজ মার্কার এবং অক্সিলারিটা কেটে দেই। ইয়েস, ক্লজ মার্কার আর অক্সিলারি কাটি। ক্লজ মার্কারটা কাটবো আর অক্সিলারিটা কাটবো, এই দুটো কেটে দিব। কেটে দিলে বাক্যের মানেটা হয়ে যায়। দেখো এখানে লেখা আছে দা বুক রেড ইজ এক্সিলেন্ট। তোমাদের কাছে নিশ্চয়ই খারাপ লাগবে এই বাক্যটা। তুমি এটাকে অনেকে রিড করবে, অথবা অনেকে মনে করবে স্যার এই বাক্যটাই ভুল, এখানে এস দেন স্যার, দা বুক রিডস, বই নাকি নিজেটা নিজে পড়ে। না, দেখো এটা রিড কিন্তু আর ইএডি রেড। বাক্যটা কেমন ছিল? এই বাক্যটা কিন্তু রেডিউস করা হয়েছে, এই বাক্যটা কিন্তু রেডিউসড। এই বাক্যটা মূলত ছিল দা বুক রেডটা কেমন খেয়াল আছে তো? এই বাক্যটা মূলত ছিল দা বুক উইচ ওয়াজ রেড ইজ এক্সিলেন্ট, যে বইটা পড়া হয়েছে সেটা খুব এক্সিলেন্ট। বইটা এক্সিলেন্টের জন্য প্রেজেন্ট টেন্স রাখতে হবে, আর পড়া শেষ হয়ে গেছে এই জন্য প্যাসিভ প্যাটার্ন নিচ্ছি। বাক্যটা মূলত ছিল এরকম, দা বুক উইচ, আচ্ছা উইচ মানে এটার মাঝে লিখে আবার কেটে দিব তোমাদেরকে বোঝানোর স্বার্থে। দা বুক উইচ ওয়াজ রেড, এই বাক্যটা এমন ছিল। এই যে উইচ ওয়াজ, দেখো আমরা রেডিউস ক্লজ করতে গিয়ে ক্লজ মার্কার আর অক্সিলারি কেটে দেই। আমি কি বোঝাতে পেরেছি? এই কেটে দিলাম। আবার দেখো এখানে, ও এটা তো লিখেই আছে। আহা, আমি এটা ঠিক মতো লিখেছি। উইচ অথবা দ্যাটও লেখা যেতে পারে, দ্যাট অথবা উইচ। আমি এখানে দ্যাট লিখেছি, এখানে বোঝানোর জন্য উইচ লিখেছি। তোমরা বুঝতে পেরেছো? একই কথা। দেখো নিচে সেন্টেন্স দুটো তো একই কথা। দা ওয়াচ অ্যাডভার্টাইজড অন দ্য টেলিভিশন ইজ অ্যামেজিং, মানে যেই ঘড়িটা অ্যাডভার্টাইজ করা হয়েছে টেলিভিশনে সেটা খুব অ্যামেজিং। দেখো এই যে অ্যাডভার্টাইজড একটা ভার্ব কিন্তু, তাহলে এটা কিন্তু নিশ্চয়ই
সামহাউ রিডিউস করা হয়েছে। এখানে কি ছিল, অ্যাডভার্টাইজ আগে এখানে দ্যাট ওয়াজ ছিল, এই যে দা ওয়াজ দ্যাট ওয়াজ অ্যাডভার্টাইজড অন দ্য টেলিভিশন ইজ অ্যামেজিং, দ্যাট ওয়াজ আমরা রিডিউস ক্লজটাকে কেটে দিলাম, মানে রিডিউস যদি করতে যাই তাহলে ক্লজ মার্কার কাটি এবং অক্সিলারিটা কাটি। সবাই মনে হয় ক্লিয়ার? এবার আমার সাথে তোমরা প্রশ্ন সমাধান করো, ইনশাআল্লাহ পেরে যাবে সবাই, খুব ইজি কথা। কোথায় ভুল আছে কি আছে চিন্তা করো, আমি আছি। জানি এই দুইটা প্রশ্ন আনসার করতে একটু কষ্ট হবে, বিশেষ করে 23 নাম্বারটা করতে কারো কারো একটু কষ্ট হবে। কষ্ট হলেও প্যারা নাই, আমি আছি। কষ্ট হলে প্যারা নাই, হ্যাঁ কষ্ট হলে প্যারা নাই, আমি নিশ্চয়ই বুঝিয়ে দিব। কোনো কারণেই নিজের উপর আস্থা হারানো যাবে না, যে আমি মনে হয় পারবো না রে, বুঝি না, চিন্তাই করা যাবে না। ওকে, তাহলে আমি মনে হয় তোমাদেরকে দেখাতে পারছি, লেখা আছে 23, when we arrived at the store to purchase the dishwasher advertised in the newspaper। এই বাক্যের দুইটা ওয়েন যুক্ত সেন্টেন্স, দুইটা ভার পেয়ে যাচ্ছি আমরা, অ্যারাইভড একটা পেয়েছি, আবার অ্যাডভার্টাইজ আরেকটা ভার পেয়েছি। যদি কোনো বাক্যে বিচ্ছিন্নভাবে একটা ভার পাই, নিশ্চয়ই ওই ভার্বের সাথে আইএনজি থাকবে, মানে এটা রিডিউস করা হয়েছে এই জন্য আইএনজি আছে, অথবা ওই ভার্বটারে পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকবে, এটা প্যাসিভ প্যাটার্ন ছিল। আবার বলছি, বিচ্ছিন্নভাবে যদি কোনো বাক্যে সেকেন্ড একটা ভার্ব থাকে, ওকে, বিচ্ছিন্নভাবে, তখন কিন্তু ওই প্যাটার্নটা খেলা রিডিউস করা হয়েছে, একটা বুঝে নিব আমরা সামহাউ, আমি আর না বলি বুঝে যাবা তোমরা। আমি তাহলে আনসার দেখাচ্ছি মনে হয় তোমাদেরকে, হ্যাঁ নিশ্চয়ই বুঝিয়ে দিব, নো টেনশন, কি বলো না বলো, আমি আসছি তো বোঝানোর জন্য। আমি কি এখানে ভাবনার জন্য আসছি? আমি তোমার বোঝানোর জন্য আসছি, তুমি বুঝতে না পারলে আমি যেমনি বোঝানো দরকার তেমনি বুঝাবো। আমার সার্থকতা হলো তোমারে বুঝাতে পারার মধ্য দিয়ে, অন্য কোনো কিছুর মধ্যে আমার সার্থকতা নিশ্চয়ই নেই। আসো 23 নম্বর প্রশ্নটা দেখো ভাই, কেন বাক্যটা সি ভুল। আসি আমি, when we arrived, যখন আমরা পৌঁছেছিলাম at the store, মানে স্টোরে, দোকানে, টু পারচেজ মানে ক্রয় করতে, টু বাই দ্য ডিশওয়াশার, আমরা যখন দোকানে ডিশওয়াশারটা কেনার জন্য পৌঁছেছিলাম। অ্যাডভার্টাইজ কি রে ভাই, অ্যাডভার্টাইজ হয়তো একটা ভার্ব আসছে, এই ভার্বের সাবজেক্ট কই? এই ভার্বের সাবজেক্ট নাই, তার মানে দেখো এটা কিন্তু এই ভার্বটা এমন ভার্ব নাই, ভার্বটা মূলত অন্য একটা প্যাটার্নে ছিল। এটা মূলত ছিল এরকম যে when we arrived at the store, যখন আমরা স্টোরে পৌঁছেছিলাম, টু পারচেজ মানে ক্রয় করতে, দ্য ডিশওয়াশারটা, which was advertised, যেটা অ্যাডভার্টাইজ করা হয়েছিল ইন দ্য নিউজপেপারে। we learned আমরা শিখেছিলাম, মানে আমরা জেনেছিলাম, that all the dishwashers had been sold, আমরা দেখেছিলাম যে সবকিছু বিক্রি হয়ে গেছে। দেখো ভাই, which was advertised অথবা that was advertised, এই যে অ্যাডভার্টাইজড হওয়ার কথা, তাহলে which was অথবা that was টা কেটে দিয়ে আমরা অ্যাডভার্টাইজটা রেখে দিলাম। ওনারা কেটে দিয়েছে ঠিকই, মানে ক্লজ রিডিউস করছে ঠিকই, কিন্তু এই ভার্বটার ঠিক ফর্মটা নাই। আমি কি বুঝতে পারছি কিনা জানি না, আবার একটু আমাকে রিপ্লাই দাও, বুঝতে পেরেছে কিনা, নাকি আরেকবার বলবো? আবার বলছি, যাক, when we arrived at the store, স্টোর মানে দোকান, আমরা যখন দোকানে পৌঁছেছিলাম, টু পারচেজ দ্য ডিশওয়াশারটা কেনার জন্য, অ্যাডভার্টাইজ ইন দ্য নিউজ পেপার, কি অ্যাডভার্টাইজ একটা ভার্ব কেমনে আসছে, এই ভার্বটা এতিম ভার্ব, এই ভার্বের সাবজেক্ট কে নাই, সাবজেক্ট নাই, তার মানে এই ভার্বের সাবজেক্ট কিন্তু দ্য ডিশওয়াশার, তাহলে কেমনে আমি এটার সেন্টেন্সে নিব? বাক্যটা মূলত ছিল when we arrived at the store to purchase the ডিশওয়াশার, যখন আমরা পৌঁছেছিলাম স্টোরে ডিশওয়াশারটা কিনতে, which was advertised, যেটাকে, মানে ডিশওয়াশারটা কথা হচ্ছে which মানে ডিশওয়াশার, which was advertised, যেটা অ্যাডভার্টাইজ করা হয়েছে ইন দ্য নিউজপেপারে। তাহলে which was advertised, which was টাকে রিডিউস করা হয়েছে, আর অ্যাডভার্টাইজড থাকবে, তো অ্যাডভার্টাইজ এখানে ডি যোগ করতে হবে, ফার্স্ট ফর্মটা রেখে দিতে হবে। আমি কি এবার বুঝাতে পেরেছি কি না?
আগের সেন্টেন্স গুলো বুঝলে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে মনে হয়। আমাকে একটু রিপ্লাই দাও প্লিজ, নাকি আমি আবার পিছনে যাব? আচ্ছা, পিছনে যেতে হবে না। 24 নম্বর প্রশ্নে ভুলটা কোথায়? ডি নম্বরে ইজ অ্যাজ ওয়েলটা দরকার নাই, আমরা আগেও এই প্যাটার্নে একটা প্রশ্ন করেছিলাম যে দ্যাট ম্যানুফ্যাকচারার ইজ নট অনলি থাকলে বাট অলসো আছে, নট অনলি রেজিং হিজ প্রাইসেস একটা অবজেক্ট আছে, হিজ প্রাইসেস আমি বলেছিলাম, কিন্তু বাক্যের ভার্বে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট হয় তখন তার আগে ট্রানজিটিভ ভার্ব হয়। যদি অবজেক্ট কি বা কাকে দ্বারা প্রশ্ন করে না বের করতে পারো তখন আরো দুটো উপায় বলছিলাম, আর্টিকেল প্লাস কোনো ওয়ার্ড অথবা পসেসিভ যুক্ত কোনো নাউন। হিজ আছে, হিজ কিন্তু হি শব্দের পসিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম, তারপর প্রাইসেস আছে, তার মানে অবজেক্ট আছে হিজ প্রাইসেস, তাহলে রেজিং ঠিক আছে, রেজ শব্দটা ট্রানজিটিভ তারপর অবজেক্ট থাকে, তাহলে অবজেক্ট যেহেতু আছে রেজিং ঠিক আছে। নট অনলি রেজিং হিজ প্রাইসেস বাট অলসো ডিক্রিজিং দ্য প্রোডাকশন, ঠিক আছে এতটুকু পর্যন্ত, অফ হিজ প্রোডাক্ট অ্যাজ ওয়েল আননেসেসারি, একবারে দরকার নাই। ওকে, এবার আসো শেষ দিকে, আমরা ক্লাসের একবারে শেষ দিকে চলে এসেছি, নো প্যারা, কনসেন্ট্রেশন কেউ নষ্ট করো না, শেষ দিকে চলে এসেছি আমরা, কোনো প্যারা নাই। এগেইন ওই কথাটাই, কিছু ভার্ব আছে তাদের পর আরেকটা ভার্ব আসলে ইনফিনিটিভ হয়, লেখা আছে হি পারমিটস টু টেক দ্য ক্লাস, শি ডিসাইডেড টু জয়েন দ্য ক্লাস, হি ইজ এবল টু রিড দ্য কোরআন, and we allowed her to play and teachers encouraged us to study, প্যারা নাই। and then again আগের কথা, এগুলো কি? এগুলো হলো সেই পজিটিভ ভার্ব আমরা করেছিলাম, লেট আর মেকের পর অবজেক্টটা যাই হোক ভার্বের বেস ফর্ম, হেল্পের পর অবজেক্টটা যাই হোক ভার্বের বেস ফর্ম অথবা ইনফিনিটিভ, লেট গেট আর হ্যাভের পর যখন অবজেক্টটা হয় বস্তু তখন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, গেটের পর অবজেক্ট যদি ব্যক্তি হয় ভার্বের ইনফিনিটিভ ফর্ম, আর হ্যাভের পর অবজেক্ট ব্যক্তি হলে বেস ফর্ম। আমি অনেক কথা বলে ফেলেছি অলমোস্ট দম বন্ধ করে, তোমরা নিশ্চয়ই পারবা, প্রশ্ন সমাধান করো। 25-26 এটা এই দুইটা সমাধান করে আমাদের আজকের ক্লাস এখানে শেষ হবে ইনশাআল্লাহ। ইজি, এই দুটা প্রশ্ন খুব ইজি, শেষটা আমরা ইজি দিয়ে করতে পারছি। The director encouraged them. এনকারেজ একটা ভার্ব, তারপর কি হবে দেখো, অন্য কোনো ভার্ব আছে তারা কি জিরান বানাবা না ইনফিনিটিভ বানাবা নাকি বেস ফর্মে রেখে দিবা? The director encouraged them work in committees to plan a more effective advertising campaign for the new product. 26 Jason's professor had him, had মানে কিন্তু পজিটিভ ভার্ব এটা, তারপর হিম ব্যক্তি আছে, হ্যাবের পর যখন ব্যক্তি হয় ভার্বের কোন ফর্মটা বসে দেখো, ইনফিনিটিভ নাকি পাস্ট পার্টিসিপাল ফর্ম নাকি বেস ফর্ম? Jason's professor had him to rewrite his thesis many times before allowing him to present it to the committee. আর দুবার রিডিং করবো, ইন দ্য মিন টাইম সবাই শেষ করে ফেলবা প্রত্যাশা করছি। The director encouraged them work in the committees to plan a more effective advertising campaign for the new product. 26 Jason's professor had him, had মানে হলো have, পজিটিভ ভার্ব, তারপর অবজেক্ট আছে এবং তারপর একটা ভার্ব আছে, ভার্বের কোন ফর্মটা বসবে দেখো এখানে ঠিক আছে কিনা। Jason's professor had him to rewrite his thesis many times before, many times ঠিক আছে কিনা দেখো, বিফোর allowing ঠিক আছে কিনা দেখো, হিম টু রিপ্রেজেন্ট ইট টু দা কমিটি, আনসার দেখাচ্ছি আমি, আনসার হলো ইয়েস এ, 25 এ 26 এ কেন সেটা তো আমি আছি। 25 এ সহজে বুঝতে পারছো, দা ডিরেক্টর এনকারেজড, এনকারেজ একটা ভার্ব তারপর আরেকটা ভার্ব আসলে তার ইনফিনিটিভ বানাইতে হয়, দা ডিরেক্টর এনকারেজড দেম টু ওয়ার্ক লাগবে, দা ডিরেক্টর এনকারেজড দেম টু ওয়ার্ক ইন কমিটিজ to plan a more effective advertising plan for the new product. 26 Jason's professor had মানে have, have এর পর ব্যক্তি আছে হিম, আমরা জানি, আমি মুখে দম বন্ধ করে বলছি একটু আগে, have এর পর অবজেক্টটা যখন ব্যক্তি হয় তখন ভার্বের বেস ফর্ম হয়, আর গেটের পর অবজেক্ট ব্যক্তি হলে ইনফিনিটিভ হয়। দেখতে পাচ্ছি এখানে have এর পর ব্যক্তি আছে, ফলে টু রিরাইট না হয় কি হবে যেন বেস ফর্ম, গেট থাকলে টু রিরাইটটা হতো, কিন্তু এখানে যেহেতু হ্যাভ মানে হেড আছে ফলে জেসনস প্রফেসর হ্যাড হিম রিরাইট, টুটা থাকবে না, রিরাইট হিজ থিসিস মেনি টাইমস, ঠিক আছে, টাইম শব্দটা আনকাউন্টেবল নাউন, তার আগে মাস বসে, কিন্তু এখানে টাইম না, টাইম মানে সময়, টাইমস মানে বার, মেনি টাইমস অনেকবার, ঠিক আছে। বিফোর অ্যালাউইং সেটাও ঠিক আছে, বিফোর একটা প্রিপোজিশন তারপর ভার্বের সাথে আইএনজি হয়, এবং হিম ঠিক আছে, এখানে হিমটা অবজেক্ট, প্রনাউনের অবজেক্টিভ ফর্ম হবে, টু প্রেজেন্ট ইট টু দ্য কমিটি, ঠিক আছে, তাহলে ভুল হলো, হ্যাড হিম টু রিরাইট না হয় শুধু রিরাইট হবে। আর 25 দা ডিরেক্টর এনকারেজ দেম টু ওয়ার্ক, এই তো সবাই কি ক্লিয়ার?